প্রিয় বন্ধুরা, আজ 10ই জুন 2025। ঈদুল আজহার ছুটি চলছে। সবেমাত্র ঈদের দিন পার করেছি দুদিন আগে, অর্থাৎ আমাদের ঈদ হয়েছে 7 তারিখে। দুদিন অতিক্রম করে আজকে 10 তারিখ আমি ছুটে চলেছি সাগরদাড়ি, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের যে পৈতৃক ভিটা সেটি দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছি সিএনজি যোগে। আমি এখন যাচ্ছি ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে। আপনাদেরকে আজকে দেখাবো ঈশ্বরদী রেলওয়ে স্টেশন এবং রেল স্টেশনের যে অবয়ব বা তার যে আকার আকৃতি, তার যে বৈশিষ্ট্য, সেগুলো আজকে আপনারা দেখতে পাবেন। আমরা এই মেন রাস্তা থেকে বাম দিকে ঢুকে পড়লাম এবং এই যে এখান থেকে সামনের যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি আসলে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের এলাকা। এখানে রয়েছে একটি ওভারব্রিজ এবং এই ওভারব্রিজটি হলো ঈশ্বরদীর পূর্ব অংশের সঙ্গে পশ্চিম অংশের যোগাযোগের প্রধানতম রাস্তা। অর্থাৎ সাধারণ মানুষ এই পশ্চিম অংশ থেকে যদি পূর্ব দিকে যেতে চায় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওভারব্রিজটি ব্যবহার করে। আদারওয়াইজ যে রাস্তাটি দেখলেন, যে রাস্তা থেকে আমি গাড়ি থেকে নেমে পড়লাম, সেই রাস্তা দিয়ে গিয়ে আরও দক্ষিণ দিকে রেলগেট ক্রস করে ওই দিক দিয়েও বাজারে আসা যায়। তো যারা গাড়ি নিয়ে যায় তারা ওই রাস্তা দিয়ে যায়, আর যারা হেঁটে যায় তারা সাধারণত এই ওভারব্রিজ অতিক্রম করেই ওপারে যায়। ঈশ্বরদীর এই পাশটায় অর্থাৎ পশ্চিম পাশে রয়েছে আবাসিক এলাকা, সাঁড়া মারোয়াড়ি স্কুল তথা স্কুল পাড়া, পশ্চিম টেংরি বাবুপাড়া, এরকম অনেকগুলো জায়গা। আর পূর্ব দিকে রয়েছে ঈশ্বরদী বাজার তথা অন্যান্য প্রশাসনিক অবকাঠামো ইত্যাদি। যাই হোক, তো আমরা এই ওভারব্রিজে ধীরে ধীরে উঠতে শুরু করেছি এবং ওভারব্রিজটি অনেক চওড়া, অনেক লম্বা। প্ল্যাটফর্মেই নেমেছে দুটো রাস্তা, তারপরে আরও খানিকটা অতিক্রম করে বাজারের মধ্যে গিয়ে রাস্তা নেমেছে। এবং ঈশ্বরদী স্টেশনের আরেকটি বৈশিষ্ট্য হলো যে ঈশ্বরদী রেল স্টেশন বলতে যে প্ল্যাটফর্ম বোঝানো হয়, সেখানে আসলে কোনো টিকিট কাউন্টার নেই। টিকিট কাউন্টারটি একদম বাজারের প্রান্তে, ওপারে নেমে তারপরে বাজারের শুরুতেই। সুতরাং প্রত্যেক মানুষকেই প্রায় এই ওভারব্রিজে উঠতে হয় এবং উঠে টিকিট কেটে আনা অথবা টিকিট কেটে নিয়ে এসে প্ল্যাটফর্মে আসা। তো যাই হোক, প্ল্যাটফর্মের উপর থেকে দুপাশটা দেখতে অসাধারণ সুন্দর লাগে। ডান দিকে খুলনা চলে গেছে আর বাম দিকটা আজিমনগর বা সিরাজগঞ্জ হয়ে ঢাকামুখী অথবা রাজশাহীমুখী অথবা উত্তরবঙ্গমুখী এই বাম পাশটা। আর ডান দিকে যে প্রান্তটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আসলে চলে গেছে সামনে পাকশির পরে ভেড়ামারা, এরপরে খুলনা এবং আরেকটি অংশে চলে গেছে কুষ্টিয়ার দিকে। দুটো রাস্তায় আবার পদ্মা সেতুতে মিশেছে এবং সামনে বেনাপোল হয়ে কলকাতাতেও যাওয়া যায় এই ডান পাশ দিয়েই। একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি। ঈশ্বরদী স্টেশনে রয়েছে মোট 4টি প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনটির নাম কমিউটার ট্রেন, যেটি এখান থেকে ছেড়ে সোজা যাবে রহনপুরে, অর্থাৎ ঈশ্বরদী রহনপুর নামে পরিচিত এই কমিউটার ট্রেনটি, যা সকাল 7টায় ঈশ্বরদী থেকে ছেড়ে যায় এবং এটি রাজশাহী হয়ে কমিউটার ট্রেনটি চলে যায় সোজা রহনপুরে। রহনপুর থেকে আবার ফিরে আসে, তারপরে আবার আরেকবার যায় এবং ফিরে আসে, এভাবেই সে যাতায়াত করে। এই স্টেশনটি অনেক বড়, যে কারণে এখানে প্রচুর পরিমাণে রেলওয়ের যে সমস্ত ওয়াগনগুলা অথবা যে সমস্ত কম্পার্টমেন্টগুলো যেটা এই মুহূর্তে ব্যবহৃত হচ্ছে না, সেগুলো এখানে রেস্টে থাকে। ঈশ্বরদী স্টেশনের ইতিহাস আপনাদের একটু জানানো দরকার বলে আমি মনে করছি। সেটি হলো, যখন হার্ডিঞ্জ সেতু প্রতিষ্ঠিত হয় 1915 সালে ওপেন করা হয়, বাট 1909 সাল থেকে হার্ডিঞ্জ সেতুর কাজ শুরু হয়। এই হার্ডিঞ্জ সেতুটি অবস্থিত এখান থেকে অল্প একটু দক্ষিণ দিকে পাকশিতেই, অর্থাৎ এটি পদ্মা নদীর উপরে। এটি তৈরির যে ইতিহাসটি সেটি ছিল এরকম যে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত রেলের একটি পথ ছিল বা রেলপথের মাধ্যমে একটি যোগাযোগ ছিল, যে পথটি 1878 সাল থেকেই মূলত এই রেল লাইনটি প্রতিষ্ঠিত হয় এবং সেটি প্রথম পর্যায়ে কলকাতা থেকে নদীর ওপারে অর্থাৎ দক্ষিণ পাশে দামুকদিয়া ঘাট বলে একটি ঘাট রয়েছে, সেই পর্যন্ত আসলে, বা রায়টা ঘাট নামে পরিচিত, এই রায়টা বা দামুকদিয়া এই এলাকায় ট্রেন আসতো এবং সেখান থেকে যাত্রীরা পরবর্তীতে স্টেশন থেকে নেমে স্টিমারে নদী পার হয়ে এপারে সাড়াঘাটে আসতো এবং এই সাড়াঘাট থেকেই একটি রেল ট্র্যাক, সেটি ছিল নাকি মিটার গেজ,
এই রেল ট্র্যাকটি চলে যায় সোজা শিলিগুড়িতে এবং যাওয়ার পথে অনেকগুলো স্টেশন অতিক্রম করে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আজিমনগর, আব্দুলপুর, নাটোর, সান্তাহার, তারপরে জয়পুরহাট, পার্বতীপুর, সৈয়দপুর, চিলাহাটি, এই রুট ধরেই তারা শিলিগুড়ি যেত। তো পরবর্তীতে যখন হার্ডিঞ্জ সেতু তৈরির পরিকল্পনা হয় তখন কিন্তু ঈশ্বরদী স্টেশনটি প্রতিষ্ঠিত হয় এবং সারা ঘাট তখন পরিত্যক্ত হতে থাকে এবং সরাসরি ব্রিজের উপর দিয়েই ট্রেন চলে আসে এবং পাকশি অতিক্রম করার পরে প্রথম যে স্টেশনটি সেটি হলো ঈশ্বরদী রেলওয়ে স্টেশন এবং এটি অনেক বড় এবং রেলওয়ে স্টেশন শুধু না, এটি যেখানে একাধিক রেল ট্র্যাক বা রেল লাইন বা রেলের দিক সংযোগ হয় বা যেখান থেকে ছড়িয়ে পড়ে সেই জায়গাটি আসলে জংশন বলে বা জাংশন বলি আমরা। ঈশ্বরদী রেল স্টেশন এটি আসলে একটা জাংশন স্টেশন এবং এটি অনেকগুলো দিককে সংযুক্ত করেছে যোগাযোগের মাধ্যম হিসাবে। যেমন আমরা যদি দক্ষিণ দিকের কথা বলি, একটু আগেই বলেছিলাম যে সরাসরি খুলনা, বেনাপোল হয়ে কলকাতা, যশোর, পদ্মা সেতুতে গেছে। আরেকটি ট্রেন জগতি হয়ে, পোড়াদহ থেকে জগতি হয়ে কুষ্টিয়া হয়ে সেটি চলে গেছে এইদিকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত। তারপরে ফরিদপুরে গেছে একটি লাইন। এই সবগুলো দক্ষিণ দিকে। উত্তরবঙ্গের কথা যদি বলি তাহলে ঈশ্বরদী বাইপাস স্টেশন ক্রস করে পশ্চিম দিকে যেটা আসলো সেটা আজিমনগর, সেখান থেকে রাজশাহী, আব্দুলপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ হয়ে এদিকে রহনপুর দিয়ে সিঙ্গাবাদ হয়ে মালদা যাওয়া যায়। অপরদিকে আরেকটি ট্র্যাক চলে গেছে আব্দুলপুর থেকে নাটোর হয়ে সোজা পার্বতীপুর হয়ে চিলাহাটি হয়ে, এটিও ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছে। তো অনেকগুলো রেল ট্র্যাককে সংযুক্ত করেছে এই ঈশ্বরদী জাংশন, যে কারণে এটি অনেকটা প্রসিদ্ধ এবং অনেক পুরনো বিধায় এটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি রেল জংশন। বন্ধুরা, এখানে যে অবয়ব দেখছেন তা সবই ব্রিটিশ আমলের। পরবর্তীতে সামান্য কিছু পরিবর্তন হয়েছে। এইখানে প্ল্যাটফর্মের উপরে একটি ট্রেনের সময়সূচি আমরা দেখতে পাচ্ছি, সুদৃশ্য সময়সূচি, এবং এর ডান পাশেই রয়েছে ভাড়ার তালিকা। যাই হোক, আমার যেহেতু আজকে যাত্রা করব আমি দক্ষিণ মুখে অর্থাৎ খুলনা অভিমুখে, আমি টিকিট করেছি সাগরদাড়ি এক্সপ্রেসে। অদ্ভুত একটি ব্যাপার হলো, আমি যেখানে যেতে চাচ্ছি সেই জায়গাটির নাম সাগরদাড়ি, সেটি যশোর জেলার কেশবপুরের মধ্যে পড়েছে এবং আমি যে ট্রেনে যাচ্ছি সেটিও সাগরদাড়ি। যাই হোক, স্টেশনে যে স্টল রয়েছে সেই স্টলের কী জিনিসপত্র সাধারণত থাকে আমরা সবাই জানি, চা, বিস্কিট, পানি, জুস, ড্রিঙ্কস ইত্যাদি, এগুলোই ছিল। ঈশ্বরদী স্টেশনের এই যে ট্র্যাকটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আসলে 3 নম্বর প্ল্যাটফর্ম এবং এই 3 নম্বর প্ল্যাটফর্মের ডান পাশে অর্থাৎ পূর্ব দিকে রয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মটি, যে 4 নম্বর প্ল্যাটফর্মেই আসবে অ্যাকচুয়ালি আমার ট্রেনটি বা সাগরদাড়ি এক্সপ্রেস। আর এই যে ডান পাশে যে এক্সটেনশনটুকু, এটুকু অনেক পরে হয়েছে, আজ থেকে 5-6 বছর আগে খুব সম্ভবত এক্সটেনশনটুকু হয়েছে, খুব বেশি দিন আগে না, এটা ছিল না এক সময়। আমার ট্রেনটি ঢুকে পড়েছে, বলতে বলতেই আমি স্টেশনে দাঁড়িয়েছিলাম, এই যে আমার ট্রেনটি শব্দ করতে করতে ছুটে আসলো। সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি আসছে রাজশাহী থেকে। এটি রাজশাহী ছেড়েছে সকাল 6টায়। এখানে পৌঁছার কথা ছিল 7:10-এ, একটু 2-4 মিনিট লেট করেছে। যাই হোক, ট্রেন চলে এসছে। আমি আমার কম্পার্টমেন্ট খুঁজে পাওয়ার জন্য ছুটে পিছনের দিকে অর্থাৎ ট্রেনের পিছন দিকে যাচ্ছি, আমার সামনের দিকে। আমার কম্পার্টমেন্টের নম্বর ছিল এক্সট্রা 3। এটি যেহেতু ঈদের পরে, তাই স্বাভাবিক যে কোচগুলো সেখানে সম্ভবত সিট অ্যাভেলেবল ছিল না বলে ওনারা এক্সট্রা কোচ দিয়েছিলেন। তো আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি এই ভাইকে একটু জিজ্ঞেস করলাম যে এক্সট্রা 3 কোনটা, উনি আমাকে দেখিয়ে দিলেন। এই ডান পাশের কোচটাই ছিল এক্সট্রা 3। দেখুন, এই যে এক্সট্রা 3 শো করছে। আমি এখন ট্রেনের মধ্যে ঢুকে যাব এবং আমার সিটে বসবো। আমি অনলাইন থেকে টিকিট করেছি 2 সিটের একটিতে।
এবং সেটির সামনের দিকে মুখ করে হবে 34 নম্বর সিটটি। রাজশাহী থেকে যেভাবে প্ল্যান করা থাকে অন্যান্য সিটের ঢাকাগামী ট্রেনের, সেই মোতাবেকই আমি সিট চয়েস করেছি। দেখি এখন কোথায় পড়ে আমার সিটটি। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। প্রচণ্ড ভিড় ট্রেনের মধ্যে। ঈদের পরবর্তী পর্যায়ে মানুষ ছুটে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে, এবং সেই ভিড় ঠেলে একটি নন এসি কোচ আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। অত্যন্ত দুঃখের বিষয়, আমার প্ল্যান মোতাবেক আমার সিট পড়েনি। প্ল্যান করেছিলাম 2 সিটের সামনের দিকে মুখ করে। এখানে সিট যেটি পেলাম সেটি হলো উল্টো দিকে মুখ করা 3 সিটের মাঝখানে। আমার রেল ভ্রমণের সমস্ত আনন্দটাই মাটি হয়ে গেল। একে তো গরম, প্রচণ্ড ভিড়, তার উপরে 3 সিটের মাঝখানে উল্টো দিকে মুখ করে। আপনারাই বলুন, এই রকম একটি সিটে এতটা পথ জার্নি করা কতটা সহজ হবে। যাই হোক, তবুও আমার সিট আমাকে বেছে নিতে হলো। আমি বসলাম সিটে, এবং এরপরে আমি ম্যানেজ করেছিলাম এসি কেবিনের একটি সিট। সেটি আপনারা আগামীতে দেখতে পাবেন ইনশাল্লাহ।